গতকালকে উপরে এক হাত ফাঁকা ছিল। পেন দাও তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি একটা প্রশ্ন নিয়ে শুধু কথা বলবো, সেটা হলো রক্ত যদি কেউ দেয় এবং তখন যদি আরএইচ নিয়ে কোনো প্রবলেম হয়, এটা ফেস করবে, মানে যার শরীরে লক্ষণ দেখা দিবে সেটা হচ্ছে রোগী, যে গ্রহীতা সে। কিন্তু রক্তটা যদি নষ্ট হয় তাহলে ওইটা দাতার রক্তটা নষ্ট হবে। বোঝা গেল? এখানে আরেকটা কথা, সেটা হলো একটু চিন্তা করো, যদি গ্রহীতার যদি দাতার রক্ত জমাট বাঁধবে, এইটা জমাট বাঁধবে,
একবার চিন্তা করো তো, যদি গ্রহিতার রক্ত জমাট বাঁধতো তাহলে কি হতো? যদি বাঁধতো তাহলে কি হতো? আমি রক্ত গ্রহণ করেছি, আমার যদি রক্ত জমাট বাঁধতো আমি মারা যেতাম। এখন বলো তো, আরএইচ নিয়ে যতগুলো এখানে সমস্যার কথা বলা হয়েছে, কোথাও কি বলা হয়েছে যে মারা যায় কেউ, সন্তান, মা কিংবা গ্রহিতা? একবারও কিন্তু বলা হয়নি। যদি মারা যাওয়ার কথাটা আসতো, নিশ্চিতভাবে কেন হতো? যদি গ্রহিতার রক্ত জমাট বাঁধতো। যেহেতু বাঁধে না, এই জন্য মারা যাওয়ার কথাটা এখানে কিন্তু বলা হয়নি। ক্লিয়ার? তাহলে জমাট বাঁধবে কার রক্ত? অল্পটা, যেটা দেওয়া হয়েছে এটা মাথায় রাখতে হবে। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অনেকেই এটা ভুল করছো। তো যাই হোক, আজকে আমরা পড়বো নগ্নবীজি উদ্ভিদ। বাম সাইডে যেগুলো লেখা আছে, মাইক্রোস্কোপের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, এটা শুধু আমার জন্য লেখা। আমি যেন প্রত্যেকটা টপিক তোমাদের পড়াতে পারি, কোনোটা যেন ছেড়ে না যায়, এজন্য আমি এখানে লিখে রাখছি এটা। ঠিক আছে? তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও তো। ক্যামেরা তো আমার উপরে। প্রিপোজিশনের ক্লাস দেন ভাইয়া। প্রিপোজিশন নিয়ে তোমাদের আমি সর্বোচ্চ 3টা ক্লাস কিংবা 2টা ক্লাস দিব। এই সপ্তাহটা শেষ হোক, তারপর আমি চাই এই সপ্তাহে মানে 7 থেকে 8 দিনের মধ্যে 3টা চ্যাপ্টার শেষ করতে খুব ভালোভাবে। এরপর আমরা প্রিপোজিশনের ক্লাস করব। ঠিক আছে? তো আমরা আজকে টপিক শুরু করি। আমি ততটুকুই পড়াবো যেটা পরীক্ষায় আসবে, আবার যতটুকু পড়াবো এর বাইরে আর কোনো পড়া নাই এখানে। ঠিক আছে? আজকে ক্লাসটা আমাদের বেশিক্ষণ লাগবে না, আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করব। নগ্নবীজি 1 ঘন্টার মধ্যে শেষ হবে। তো তোমরা শুধু মনোযোগ দিয়ে থাকো, ইনশাল্লাহ প্রবলেমও হবে না। নগ্নবীজি, রাইট? সুইন বিজি, আবৃত বীজ। একটু ভালো করে খেয়াল করে দেখো, 2টার শেষেই আছে বীজ। তোমরা তো জানো বীজ মানেই হচ্ছে স্পার্ম। বলা হয় না যে গ্রাম অঞ্চলে কিন্তু বলা হয় যে বীজ দেওয়া কিংবা বীর্য শব্দটা, সিমেন, বীর্য শব্দ মানে হচ্ছে বীজ, বীজ মানেই হচ্ছে স্পার্ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো দেখো 2টার শেষে কিন্তু স্পার্ম আছে, খুব ভালো করে খেয়াল করো, 2টার শেষে স্পার্ম আছে। তাহলে আমরা বলতে পারি এই উদ্ভিদগুলো হচ্ছে স্পার্ম উদ্ভিদ বা স্পারমাটোফাইট। স্পারমাটোফাইট, তাহলে বীজ যেখানে থাকবে সেটাই হচ্ছে স্পারমাটোফাইট। ক্লিয়ার? এটুকু জানো। আবৃত বীজির কথা আমি পড়াবো না। আবৃত মানে বুঝতেই পারছো, এই যে আমি এটা গায়ে দিয়েছি, তার মানে হচ্ছে আমি এখন আবৃত। এর এরকম নাই, তার মানে সে আবৃত নয়। কি নাই আমি দেখাচ্ছি, দেখো। নগ্ন মানে হচ্ছে উন্মুক্ত, বীজ মানে হচ্ছে বীজ, তার নগ্ন বীজি মানে হচ্ছে উন্মুক্ত বীজ। ক্লিয়ার? তার বীজগুলো উন্মুক্ত থাকে। এখন ঘটনা হচ্ছে কেন উন্মুক্ত থাকে? তোমরা তো জানোই যে একটা গর্ভাশয় থাকে। ওই যে একটা ছবি টবি দেখছো, এরকম এরকম তো একটা ছবি আছে, তোমরা তো দেখছো, দেখো নাই? তো এখানে আছে গর্ভাশয়, এই যে এখানে, যেখানে গর্ভটা মানে যে বাচ্চাটা জন্ম নিবে বা উদ্ভিদটা জন্ম নিবে, যে বীজটা জন্ম নিবে, সেটা ভেতরে থাকবে। ওটাকে ধারণ করছে, এই জন্য ওটাকে বলা হচ্ছে গর্ভাশয়। জল ধারণ করে যে জলাশয়, গর্ভ বা বীজ যে ধারণ করে সে হচ্ছে গর্ভাশয়। ক্লিয়ার? তো প্রথমেই কিন্তু আমরা দেখো, গর্ভ ধারণ করে যে সে গর্ভাশয়, তার মানে গর্ভ মানে কি? বীজটা যে ধারণ করো, রাইট? তাহলে এখানে বীজ থাকবে, একটু ভালো করে দেখো। তো বীজটা কখন উন্মুক্ত থাকবে, কখন নগ্ন থাকবে বা উন্মুক্ত থাকবে? যখন এই গর্ভাশয়টাই থাকবে না। তার মানে এদের দেখো কি নাই? গর্ভাশয় নাই। গর্ভাশয় যদি না থাকে, তোমরা তো জানোই যে ফলের যদি এটা বীজ হয়, তাহলে এই বাইরেরটাই তো ফলের রসালো অংশটা তো হয়, রাইট? ঠিক কিনা? আমের যদি এটা বীজ হয়, তাহলে আমের উপরে যে রসালো অংশটা হচ্ছে এইটাই। তাহলে গর্ভাশয়টাই কিসে পরিণত হতো? ফলে পরিণত হতো। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, নগ্নবীজিতে কি হয়? বীজটা উন্মুক্ত অবস্থা থাকে। কেন?
কারণ এদের গর্ভাশয় নাই। তাহলে গর্ভাশয় যদি না থাকে এদের কি ফল হবে কখনো? কখনোই ফল হবে না। ফল কোনটা আসলে? ফল হচ্ছে যে অংশটা আমরা খাই, এই অংশটা হচ্ছে ফল। ওই ফলের ভেতরে যে অংশটা আমরা ফেলে দিই ওটা হচ্ছে বীজ। তাহলে যদি কখনো ফল না থাকে, আমের উপরে যদি রসালো অংশটা না থাকে, তাহলে আমের বীজটা কি থাকবে? উন্মুক্ত থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা। ক্লিয়ার? এটাই হচ্ছে কথা। আমরা তো জানি এটা হচ্ছে অ্যানজিওস্পার্ম, তাহলে এইটার হচ্ছে বায়োলজিক্যাল নাম হচ্ছে জিমনোস্পার্ম। এই যে স্পার্ম মানে হচ্ছে বীজ, জিমনো মানে হচ্ছে নগ্ন। ক্লিয়ার? স্পার্ম মানে তো বীজ বা বীর্য, তাহলে জিমনো মানে হচ্ছে নগ্ন। এই শব্দটা প্রথম একজন ব্যবহার করেছেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস। এটা জানতে হবে। বিজ্ঞানী থিওফ্রাস্টাস সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করেছেন। তার একটা বই আছে, যেহেতু বইয়ের নাম পরীক্ষায় আসে, মেডিকেল এডমিশন পরীক্ষায়, এই জন্য বইয়ের নামগুলো পড়তে হবে। ক্লিয়ার? কারণ তোমরা তো জানোই যে ইভলিউশন বা বিবর্তন থেকে বইয়ের নাম এসেছিল, এই জন্য আমাদের এখন পড়তে হবে এটা। থিওফ্রাস্টাস যে বইটাতে এই শব্দটা ব্যবহার করেছেন, সেই বইটার নাম হচ্ছে ইনকোয়ারি ইনটু প্লান্টস। ইনকোয়ারি ইনটু প্লান্ট। কে লিখছেন এটা? থিওফ্রাস্টাস। এখানে কি করছেন? জিমনোস্পার্ম শব্দ লিখেছেন। জিমনোস্পার্ম মানে কি? স্পার্ম মানে বীজ, জিমনো মানে হচ্ছে নগ্ন, তার নগ্ন বীজ। কেন নগ্ন বীজই বলা হয়? কারণ বীজটা নগ্ন অবস্থায় থাকে। বীজ কেন নগ্ন অবস্থায় থাকবে? কারণ উপরে রসালো অংশটা নাই। রসালো অংশটা মানে কি? ফল। কেন ফলটা নাই? কারণ ওটা আসলে গর্ভাশয় ছিল না। তাহলে এখন যদি কখনো জিজ্ঞেস করি কোথা থেকে ফল আসে, গর্ভাশয় থেকে। আবার জিজ্ঞেস যদি করি গর্ভাশয় কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। আবার যদি জিজ্ঞেস করি গর্ভাশয় যদি না থাকে, তাহলে বীজটার কী অবস্থা হবে? ওপেন থাকবে। তাহলে চিন্তা করেন সুফি ভাই, কোনো কারণে আম গাছ হয়ে গেছে নগ্নবীজি উদ্ভিদ, কোনো কারণে, তাহলে কি হবে? আম গাছের ডালের মাথায় শুধু আমের বীজগুলা ঝুলে ঝুলে থাকবে। বোঝা গেল? হলো এটা? তাহলে ওই গাছ আমরা বাড়িতে রাখবো? ওই গাছ যদি আমরা বাড়িতে না রাখি, তার মানে ওই গাছগুলোকে আমরা অবহেলা করব। যদি অবহেলা করি, তাহলে ওই গাছগুলো ধীরে ধীরে বিলুপ্ত হবে না? হবে কি না? তো এইভাবেই কিন্তু নগ্নবীজ উদ্ভিদগুলো বিলুপ্ত হয়ে গেছে। তোমরা তো জানোই সাইকাস দেখতে হচ্ছে কিছুটা কাঁঠাল গাছের মতো, কিছুটা হচ্ছে নারকেল গাছের মতো। যদি নারকেল গাছের মতো হয়, তাহলে নারকেলের কাঠ দিয়ে তো তেমন একটা কাজে লাগে না, রাইট? তা নারকেল গাছ আমরা বেশি লাগাবো, এই জন্য নারকেল গাছ কিন্তু কম। প্রাকৃতিকভাবে যে নারকেল গাছগুলো এগুলা। আর যারা আমার বাপের মতো যাদের নেশা আছে, আমাদের বাড়িতে পুরো বাড়ি নারকেল আর সুপারি গাছ দিয়ে ভরা, পুরো বাড়ি। আমার বাপের শখ হচ্ছে নারকেল গাছ লাগানো। কেন যে তার লম্বা গাছ দেখলে খুব ভাল লাগে। আম গাছ লাগাইছে, কলমের আম গাছে কিন্তু আম ধরে তাড়াতাড়িতে, কিন্তু তুমি যদি ডাল কাটো কলমের আম গাছে, তাহলে কিন্তু আম আর ধরবে না, ও কিন্তু মাইন্ড করে। তো আমার বাপের কাজ হচ্ছে আম গাছ, কাঁঠাল গাছ যাই থাকুক না বাড়িতে, কলমের গাছ লাগাইছে 10টা বাড়ির মধ্যে। কি সুন্দর আম ধরছে প্রথমবার। পরের বার আম দেওয়া শেষ, সে করছে কি, বড়ই গাছে যেটা করে, প্রত্যেক বছর বড়ইয়ের ডাল কেটে দিতে হয়, তাই না? আম গাছগুলো ডাল কেটে দিচ্ছে, আম গাছগুলো হয়ে গেছে একটা করে সুপারি গাছের মতো। মাইন্ড করছে আম গাছ। কলমের গাছে মাইন্ড করলে কিন্তু আর ফল হয় না। বোঝা গেল? তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? দেখো, প্রশ্ন আসলে কিন্তু এই জায়গাটা থেকে আসবে, এই যে গর্ভাশয়, বীজ কেন নগ্ন থাকে, এইটা। পরের টপিকে আমি যাচ্ছি। তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তাহলে আমি পরের টপিকটা পড়াই। বীজ কিভাবে থাকবে যদি গর্ভাশয় না থাকে? আমরা যখন স্ট্রোবিলাস পড়বো তখন কিন্তু এটার আনসার পেয়ে যাওয়া অনেক। তোমাদের এখানে দুইটা তথ্য জানতে হবে। একটা হচ্ছে বাংলাদেশে সাইকাস পাওয়া যায়, এটার নাম হচ্ছে সাইকাস পেকটিনাটা। এইটা হচ্ছে চট্টগ্রামের বাড়িয়াঢালায় পাওয়া যায়। এটা কিন্তু জানতে হবে, সাইকাস পেকটিনাটা কোথায় পাওয়া যায়? চট্টগ্রামের বাড়িয়াঢালায়। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই টাইপের প্রশ্ন আসে।
আরেকটা সাইকাস আছে যেটাকে বাঁশ পাতা নামে পাওয়া যায়, পডোকার্পাস নেরিফোলিয়াস। পডোকার্পাস নেরিফোলিয়াস এইটা পাওয়া যায় বাঁশ পাতা নামে। তো সাইকাস পেকটিনাটা বাড়িয়ে ঢালায় পাওয়া যায় চট্টগ্রামে, আর পডোকার্পাস নেরিফোলাস কোথায় পাওয়া যায়, নেরিফোলিয়াস বাঁশ পাতা নামে পাওয়া যায়। তো এই দুইটা তথ্য জানবা, পড়ার সাথে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন টেনশন করার দরকার নেই, আমি যতক্ষণ আছি কিছু না কিছু ট্রিক দিয়ে যাব। আচ্ছা, এবার আমরা চলে আসি একটু ডিপে, বেসিকে। তো স্টুডেন্ট দেখো, নগ্নবীজি এইটার প্রায় 83 গণ আছে, প্রজাতি আছে হচ্ছে 721টার মতো। যেহেতু ছোট চ্যাপ্টার, অল্প তথ্য, এই জন্য আমাদের এটা জানতে হবে। 83টা গণের মধ্যে 721টা প্রজাতি এখন পর্যন্ত টিকে আছে। তো এই যে যতগুলো প্রজাতি আছে এগুলা কয়টা বিভাগের অন্তর্ভুক্ত? 4টা। বইয়ে আছে, টিফিনে ট্রিক দেওয়া আছে কীভাবে মনে রাখতে হবে, তারপর আমি তোমাদের পড়াচ্ছি। একটা হচ্ছে কে এটা, দেখি শব্দ, ওরা কি লাইনে আছে? ওকে, ঠিক আছে। প্রিয় স্টুডেন্ট দেখো, নগ্নবীজি 83টা গণ পাওয়া যায়, 721টা প্রজাতি পাওয়া যায়। কেন আমাদের 721টার নাম জানতে, সংখ্যাটা জানতে হবে? কারণ হচ্ছে একটা সময় সারা পৃথিবীতে সব থেকে বেশি ছিল নগ্নবীজি, এখন সবগুলো হারিয়ে গেছে, আছে এতগুলা, এগুলোকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি, এই জন্য 721 সংখ্যাটা মনে রাখতে হবে। তো যাই হোক, এই 721টা প্রজাতি আছে, 4টা বিভাগে ভাগ ভাগ করা আছে। 4টা বিভাগের নাম কি? 1 নম্বর হচ্ছে কিঙ্গোফাইটা, একটু ভালো করে দেখো, এখানে আমি কিছু ট্রিক দিব। 2 নম্বর হচ্ছে সাইকাডোফাইটা, ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ, সবুজ উদ্ভিদ। 3 নম্বর হচ্ছে কনিফারোফাইটা, এইটা হচ্ছে ন্যাটোফাইটা। 4 নম্বরটা হচ্ছে ন্যাটোফাইটা। এগুলো সব বিভাগ, খুব ভালো করে মনে রাখো। নগ্নবীজির বিভাগ হচ্ছে 4টা। এখান থেকে কি কি পড়তে হবে দেখো, গিঙ্কোফাইটা থেকে পড়তে হবে একটা জিনিস, সেটা হচ্ছে এটা সব বিলুপ্ত হয়ে গেছে, মাত্র একটা আছে। যেহেতু এটা 1 নম্বরে, তাহলে একটা মাত্র টিকে আছে, একটা মাত্র প্রজাতি টিকে আছে। এটার নাম হচ্ছে গিঙ্গো বিলোবা। এই যে গিঙ্গো বিলোবা, ক্লিয়ার? একটা টিকে আছে। প্রিয় স্টুডেন্ট, একটু ভালো করে খেয়াল করো, তার মানে যেগুলা ছিল না, আগে ছিল এখন নাই, ওগুলাকে তো আমরা পাই কি আকারে? ফসিল আকারে পাই, মাটির বিভিন্ন স্তরে বা পাথরের মধ্যে পাই। তাহলে আমরা দেখতেছি যে ওগুলো পাচ্ছি, মানে এর আগে যেগুলো ছিল পাচ্ছি, এখন আমরা এইটা পাচ্ছি। তাহলে এখানে বেঁচে আছে কোনটা? এটা বেঁচে আছে, রাইট? তাহলে এটা হচ্ছে লিভিং, বেঁচে আছে। আর উপরে যেগুলো ছিল ওগুলো ফসিল, রাইট? ওগুলো আমরা ফসিল আকারে পাচ্ছি। ফসিলের সংজ্ঞা কিন্তু আমি টিফিনে দিয়েছি, ওখান থেকে দেখে নিবা, পড়ার মুখস্থ রাখার দরকার নেই। ফসিল কাকে বলে দেওয়া আছে। তার মানে সবগুলো প্রজাতি হারিয়ে গেছে, আমরা ফসিল আকারে পাচ্ছি, এটা শুধুমাত্র বেঁচে আছে। তো আমরা একটা মজার জিনিস আজকে বলবো, সেটা হলো এদের যে বৈশিষ্ট্যগুলো ছিল যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, তাদের বৈশিষ্ট্যগুলো সেম এর মধ্যেও আছে, সেম। যদি বদলে যেত তাহলে একটা কথা ছিল, বদলেনি। একটু ভালো করে খেয়াল করো, বিবর্তিত হয়নি, বিবর্তিত হয়নি, সেম। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই যেহেতু জীবন্ত আছে ফসিলের মতো, তাহলে কেউ আমরা বলতে পারি জীবন্ত ফসিল। মানে কেউ একজন বেঁচে আছে কিন্তু লাশ হয়ে আছে, তাকে আমরা কি বলি? জীবন্ত লাশ, রাইট? তাহলে জীবিত আছে ফসিলের মতো দেখতে, এই জন্য হচ্ছে জীবন্ত ফসিল। তাহলে মনে রাখবা,
গিঙ্কোফাইটা যেহেতু 1 নম্বরে, তাহলে একটা প্রজাতি আছে 1। 2 নম্বর তথ্য হচ্ছে একটা প্রজাতিকেই আমরা বলবো জীবন্ত ফসিল। শেষ পড়া কিন্তু শেষ। 2 সাইকাডোফাইটা। সাইকাডোফাইটা থেকে আপাতত এই মুহূর্তে কিছু পড়ার দরকার নাই, আমরা একটু পরে পড়ব। তো যাই হোক, প্রথম দুইটার একটা কমন বৈশিষ্ট্য আছে, সেটা হলো দ্বি ফ্লাজেলা। এটা হচ্ছে ফ্লাজেলা, সরি একটু বইটা দেখি। যাই হোক সরি, এরা হচ্ছে ফ্লাজেলা যুক্ত। ক্লিয়ার? তো এখানে একটা কথা বলে রাখি, আমরা তো প্রথমে ছত্রাক শৈবাল পড়েছি, তারপর ছত্রাক পড়েছি, তারপর আমরা পড়েছি ব্রায়োফাইটা, তারপর টেরিডোফাইটা, তারপরে কিন্তু এরা আসলো। খেয়াল করে দেখো, ওদের কিন্তু ফ্লাজেলা ছিল, তাহলে এদেরও ফ্লাজেলা থাকবে। একটু ভালো করে খেয়াল করো, এদেরও ফ্লাজেলা ছিল, এদেরও ফ্লাজেলা থাকবে, কারণ বিবর্তন তো একটার পর একটাতে একটু ধীরে ধীরে উন্নত হচ্ছে, রাইট? তাহলে এদের কিন্তু ওদের সাথে মিল আছে। শেষ। তাহলে আমরা এখন এগুলো পড়ব। কনিফারোফাইটাটা খুব ইম্পর্ট্যান্ট। তো স্টুডেন্ট দেখো, কনিফার, কনিফার অর্থ হচ্ছে কোন। তোমরা তো জানো কোন কি। একটা আইসক্রিমের কথা ভাবো তো, আইসক্রিম কোন, কোন আইসক্রিম দেখতে এরকম না, আমি উল্টায় রাখছি, কোন দেখতে আসলে এরকম। এইরকম উদ্ভিদ আমরা মাঝে মাঝে দেখতে পাই। কোন উদ্ভিদ দেখতে পাই? ক্রিসমাস ট্রি, ঠিক না? তাহলে ক্রিসমাস ট্রিগুলো কিসের মতো দেখতে? কোনের মতো দেখতে। তাহলে কোন থেকে কনিফার। তাহলে নগ্নবীজী উদ্ভিদের যেগুলো কোনের মতো ছিল সেগুলোকে আমরা বলতে পারি কোন উদ্ভিদ বা কনিফার উদ্ভিদ বা কনিফার ফাইটা বা কনিফারোফাইটা। ক্লিয়ার? একই কথা। তো এইটা দেখার সাথে 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 কিন্তু আমাদের মনে পড়তেছে যে এটা দেখে কিন্তু আমাদের মনে পড়তেছে যে এইরকম অনেক গাছ আছে কোথায়। সুবি ভাই একটু দেখেন তো কোথায় গাছ আছে, দেখে কিন্তু মনে হচ্ছে না বরফ অঞ্চলে এগুলো আছে, তুন্দ্রা অঞ্চলে আছে। তাহলে এইটা আমরা পাবো কোথায় সব থেকে বেশি? তুন্দ্রা অঞ্চলে। কেন আমি তুন্দ্রা অঞ্চল শব্দটা দরকার নেই তারপরও বললাম, একটু ভালো করে খেয়াল করো। তোমরা তো জানো সাইবেরিয়া হচ্ছে রাশিয়ার ওই সাইডে, ওই সাইড মানে বুঝতে পারতেছো, মেরুর দিকে। তো এই জায়গাগুলো সবসময় বরফে ঢাকা থাকে। এই সব জায়গায় কনিফারোফাইটা সব থেকে বেশি হয়। তাহলে ওই জায়গায় কনিফারোফাইটা একটা বায়োম তৈরি করেছে, বায়োম। তাহলে তুন্দ্রা অঞ্চলে যে বায়োমটা আছে এটা কোন উদ্ভিদ দ্বারা তৈরি? কনিফারোফাইটা বা কনিফার উদ্ভিদ দ্বারা তৈরি, রাইট? তাহলে আমরা কিন্তু বলতে পারি যে তুন্দ্রা অঞ্চলগুলোতে যেহেতু মানুষ কম, তাহলে ওই জায়গায় গিয়ে আমরা আঘাত কম করছি। যেহেতু ওখানে বরফ আছে, আমরা ওখানে গিয়ে ফসল আবাদে ট্রাই করব না, বসতি স্থাপনে ট্রাই করব না, তাহলে এই উদ্ভিদগুলো ওখানে বেঁচে থাকবে না বেশি বেশি। তাহলে এই জন্যই কিন্তু তুন্দ্রা অঞ্চলে কনিফারোফাইটা বা নগ্নবীজির এই এটা বেশি, এই বিভাগের উদ্ভিদগুলো বেশি। তাহলে মনে রাখবা, পৃথিবীর সবচেয়ে বড় বায়োম হচ্ছে তুন্দ্রা বায়োম। তুন্দ্রা বায়োম হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম বায়োম। তুন্দ্রা বায়োম কোন উদ্ভিদ দ্বারা তৈরি? কনিফার উদ্ভিদ দ্বারা তৈরি। ক্লিয়ার? শুধু এখানে না সফি ভাই, কনিফার শব্দটার থেকে কিন্তু পাইন কোন বলে একটা শব্দের মিল আছে। পাইন কোন, দেখো পাইন শব্দটা দেখে কিন্তু একটা উদ্ভিদের কথা মনে পড়তেছে, পাইন গাছ, রাইট? তাহলে কোন শব্দটা এখন আমরা মিশিয়ে দিই, তাহলে পাইন গাছ হচ্ছে কনিফারোফাইটা। এই গাছগুলোর একটা স্পেশালিটি হচ্ছে, পাইন গাছগুলোর একটা স্পেশালিটি হচ্ছে এগুলো বিশাল লম্বা হয়। তাহলে পৃথিবীর সব থেকে উঁচু উদ্ভিদের নাম কি? পাইন উদ্ভিদ, ব্রিসল কোন পাইন। এইটা প্রায় 5000 বছরের পুরাতন, মানে এই উদ্ভিদটা সবচেয়ে পুরাতন উদ্ভিদ, 5000 বছরের। জানার দরকার নেই, আর যদি জেনে রাখো খুবই ভালো। এটা কোথায় পাওয়া যায়? এটা ক্যালিফোর্নিয়ায় পাওয়া যায়, নেভাডায় পাওয়া যায়, ইউএসএতে বইয়ের মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন উদ্ভিদ, রিয়েল উদ্ভিদ। ক্লিয়ার? তো যাই হোক, কথাটা এই পর্যন্ত শেষ। এখানে শুধু আমি আরেকটা কথা বলবো, যেহেতু এরা অনেক উঁচু, তাহলে এখান থেকে আমরা একটা স্পেসিস বা একটা প্রজাতি বের করে নিই যেটা পৃথিবীর সব থেকে উঁচু হিসেবে আমরা নাম দিতে পারি, তাই না? এই উদ্ভিদটার নাম কি? সেকুইয়া সেমিপারভিরেন্স। সেকুইয়া সেমিপারভিরেন্স হচ্ছে কনিফার উদ্ভিদ, যেটি পৃথিবীর সব থেকে উঁচু উদ্ভিদ।
ক্লিয়ার? যেহেতু সব থেকে উঁচু এই জন্য এটাকে বলা জাইগেন্টিয়া। বানানটা দেখে নিবা, জাইগেন্টিয়া, সেকুইয়া জাইগেন্টিয়া পৃথিবীর সব থেকে উঁচু উদ্ভিদ। জাইগেন্ট মানে কি? দৈত্যাকার। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। তাহলে যাই হোক না কেন আমি বলি এখন কনিফার ফাইটা থেকে কী কী ইম্পর্টেন্ট মনে রাখবা। কনিফার উদ্ভিদগুলো হচ্ছে কোন আকৃতির, কোন মানে হচ্ছে পাইন গাছগুলোর মতো, তাহলে পাইন গাছগুলো কনিফার উদ্ভিদ। ক্লিয়ার? যেহেতু এগুলো কোন আকৃতি তার মানে এগুলো তুন্দ্রা অঞ্চলে পাওয়া যায়, তাহলে তুন্দ্রা অঞ্চলের বায়োমটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বায়োম, এটা কনিফার উদ্ভিদ দ্বারা তৈরি। যেহেতু এগুলো অনেক উঁচু তাহলে একটা প্রজাতির নাম মনে রাখতে হবে, সেটার নাম হচ্ছে সেকুইয়া সেমিপারভিরেন্স বা সেকুইয়া জাইগেন্টিয়া। জাইগেন্ট মানে দৈত্য, দৈত্য মানে হচ্ছে অনেক উঁচু, তাহলে পৃথিবীর সব থেকে উঁচু বৃক্ষের নাম হচ্ছে সেকুইয়া জাইগেন্টিয়া বা সেমিপারভিরেন্স। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু পড়া এখানে শেষ, 3টা পড়া শেষ। বাকি রইল ন্যাটোফাইটা, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করো। আমি আবার বিবর্তনের ধারাটা তোমাদের বলি। আদিকোষী, এরপর আসলো শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এবার নগ্নবীজি। নগ্নবীজির আবার প্রথমের দিকে এরা, তার মানে এদের থেকে এরা উন্নত, এদের থেকে এরা উন্নত, এদের থেকে এরা উন্নত, তাহলে সব থেকে উন্নত কে এখানে? ন্যাটোফাইটা। আমরা কিন্তু এরপরে পড়বো আবৃতবীজি, তাহলে আমরা বলতে পারি ন্যাটোফাইটার মধ্যে আবৃতবীজির সাথে একটা ভালো মিল আছে, ঠিক না? তাহলে এর সাথে পরেরটার ভালো একটা মিল আছে, যদি কাছে আছে তাহলে এর সাথে আবার এর মিল আছে, তাহলে আমরা একেও নিলাম সাথে করে। ক্লিয়ার? তাহলে আমি এখানে বলেছিলাম ফ্লাজেলা যুক্ত, তাহলে এগুলো লিখে ফেলো ফ্লাজেলাবিহীন। আমরা তো সেই শৈবাল থেকে পড়ে আসতেছি ফ্লাজেলা আছে, তাহলে ফ্লাজেলাগুলো আমরা বিলুপ্ত করে দিলাম। ক্লিয়ার? ওখান থেকে পড়ে আস্তে আস্তে আমরা যখন আবৃতবীজিতে যাব, তোমরা তো জানো যে আবৃতবীজিতে দ্বিনিষেক ঘটে। এই যে এখানে একটা নিষেক ঘটে, এখানে একটা নিষেক ঘটে, তাহলে এখানে একটা নিষেক, এখানে একটা নিষেক, এই মিলে হচ্ছে দ্বিনিষেক। এটা আমরা পাবো পড়াই পরে। তাহলে আবৃতবীজিতে যদি দ্বিনিষেক ঘটে আমরা বলতেই পারি যে ন্যাটোফাইটাতেও দ্বিনিষেক ঘটে। 1 দ্বিনিষেক ঘটে। 2 এইসব উদ্ভিদের পাতা 2টা। ক্লিয়ার? শেষ। খুব ইম্পর্ট্যান্ট ন্যাটোফাইটা, এই জন্য ইম্পর্ট্যান্ট কারণ ইফিড্রা বলে একটা উদ্ভিদ আছে। আমরা যখন হসপিটালে হচ্ছে অপারেশন করি, ডাক্তাররা যখন অপারেশন করে তখন রুগীর যেন শ্বাসকষ্ট না হয়, অ্যালার্জি যেন না হয়, ব্যথা যেন না পায়, চোখ যেন বন্ধ থাকে, টেনশন যেন কমে, এই জন্য ডিফারেন্ট টাইপের অনেকগুলো ওষুধ খাওয়াই দেওয়া হয় কিংবা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়। ইফিড্রাও দেওয়া হয় কারণ শ্বাসকষ্ট যেন না হয়। অপারেশনের সময় যদি শ্বাসকষ্ট হতেই পারে একটা মানুষের, হতে পারে না? অপারেশনের সময় আমি একটা ওষুধ দিছি, ওষুধটা তার শরীরে অ্যালার্জিক হিসেবে কাজ করতেছে, ওষুধটা তার শরীরে চিনতে পারে নাই, তাহলে অ্যালার্জি বাড়বে, অ্যালার্জি বেড়ে তখন কী হবে? শ্বাসকষ্ট হবে। তো অ্যালার্জির জন্য আমরা একটা ওষুধ দিব, শ্বাসকষ্ট যদিও হয় তখন তার জন্য আমরা একটা ওষুধ দিব না? তাহলে ইফিড্রা, যেটা এই ন্যাটোফাইটার উদ্ভিদ, শ্বাসকষ্টের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। খুব ভালো করে খেয়াল করো, ইফিড্রাতে তাহলে 2টা পাতা, ইফিড্রাতে তাহলে দ্বিনিষেক হবে। ইফিড্রা ন্যাটোফাইটার উদ্ভিদ। ক্লিয়ার? এটা ইফিড্রিন নামে পাওয়া যায়, ইফিড্রিন নামে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়। প্রিয় স্টুডেন্ট, তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো আমি এটা ডিলিট করে দেই, তারপরে বাকিগুলো আমি পড়ি, আজকে ক্লাস শেষ করব। আমরা সবথেকে কঠিন অংশটুকু পড়ে ফেলছি, ঝামেলা শেষ। লাস্ট যে উদ্ভিদটার নাম ছিল কি? ন্যাটোফাইটা, তাই না? এরপরে তো আবৃতবীজি। তোমরা তো জানো আবৃতবীজিতে কি হয়? ভেসেল থাকে, কিন্তু আগের উদ্ভিদগুলোতে কিন্তু ভেসেল থাকে না। ভেসেল মানে হচ্ছে পরিবহন, একটা টিস্যু, জাইলেমের ভেসেল থাকে। তো যেহেতু সে আবৃতবীজির কাছাকাছি ন্যাটোফাইটা, এরও ভেসেল থাকবে, বইয়ের মধ্যে বলা আছে যেহেতু, এটা একটু দেখে নিতে হবে। আমি আজকে রাত্রে তোমাদের বইটা দাগাই দেবো, ছোটো তো, আজকে দাগায় আমি আপলোড দিয়ে দেবো, চিন্তা করো না তোমরা। তোমরা একটু কমেন্ট করো, আমরা একটু আড্ডা দিই 1-2 মিনিট, তারপর আমরা টপিকে চলে আসবো, ঠিক আছে?
তাসনিম মাহমুদ অনেক জিজ্ঞেস করেছো কনিফার আর কনিফোর কি এক জিনিস? না। ছত্রাকে যে কনিফার ছিল, কনিফোর ছিল, এটা হচ্ছে কনিস মানে সব কনিস, কনিস মানে হচ্ছে ধূলিকণা। তাহলে ছত্রাকের যেহেতু দেহ ছোট, ছত্রাকে তাহলে দেহ থেকে যদি কোনো বীজ বের হয় ধূলিকণার মতো, এই জন্য ওগুলাকে কী জানি বলা হতো যে কনিফোর বলা হয়। তো শব্দটা ভুলে গেছি। ছত্রাকের কনিফার যে শব্দটা আছে কনিডিয়া, কনিডিয়া ছত্রাকে আছে। তো ওই কনিডিয়া মানে কিন্তু আবার ধূলিকণা, আর কনিফার মানে হচ্ছে কি কোন। কোনের বাংলা শব্দ কি বলো তো? মোচা। চিন্তা করো, এটা হচ্ছে কি কলা গাছের মোচা, রাইট? কলার থোর এটা না, ছোটবেলায় এরকম থাকে না? তাহলে এইটা একটু উল্টায় দেয়, তাহলে কি হলো? কনিফার হয়ে গেল। তাহলে এই জায়গাটাই হচ্ছে মোচা। তোমরা তো হচ্ছে জরায়ুর কথা বলছো, জরায়ুগুলো যদি আমরা ছোট করে এরকম হয়, জরায়ু কিসের মতো? মোচার মতো, মানে কি কোন আকৃতি বা কনিফার আকৃতি। একইভাবে যে প্রোস্টেটের কথা জানো, প্রোস্টেটও কিন্তু এরকম মোচাকৃতি। ক্লিয়ার? তোমরা যে হার্টের কথা চিন্তা করো, হৃৎপিণ্ড এরকম মোচাকৃতি বা কোন আকৃতি। কোন থেকে আসছে? কনিফার থেকে আসছে। বহু বর্ষজীবী, বহু মানে অনেক, বর্ষ মানে বছর, অনেক বছর, জীবী মানে হচ্ছে যারা জীবন ধারণ করে। তো যে উদ্ভিদগুলো বহু বছর বেঁচে থাকে তারা বহু বর্ষজীবী। তাহলে এক বর্ষজীবী কারা? ধান গাছ, একবার ধান দিয়ে তারা মরে যাচ্ছে, তাই না? আসলে অর্ধ বর্ষজীবী, 2-3 মাস থাকে তারপর মারা যায়। বা শুক্রাণুতে ফ্লাজেলা না থাকে কেন উন্নত বৈশিষ্ট্য বলবো? ফ্লাজেলা থাকলে তো নিষেক বা পরাগায়ন দুটো সহজ হতে পারে। মানুষের শুক্রাণুতে তো ফ্লাজেলার মতো লেজ থাকে, তাই সুবিধা পায়। দেখো, উন্নতির সাথে ফ্লাজেলার সম্পর্ক আছে, আবার উন্নত উদ্ভিদে ফ্লাজেলা থাকবে না তাও কিন্তু নয়। আমরা কান নাড়াতে পারি না বাঘের মতো কিংবা ছাগলের মতো, তারপরও আমাদের কিন্তু কানে পেশি আছে। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, যেটা দ্বারা আমরা কান নাড়াতে পারতাম কিন্তু পারি না। আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আছে, আমাদের ত্বকে আছে লোম, যেগুলো আমাদের অতিরিক্ত অঙ্গ, দরকার নাই তারপরেও আছে। তাহলে অনেক কিছুই আছে দরকার নাই তারপরেও আছে। শুক্রাণুকে যেতে হয়, এই জন্য শুক্রাণুর লেজ আছে, কারণ শুক্রাণুর পাথ ওয়েটা ওই রকম, এই জন্য তার লেজ আছে। বাট উন্নত উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফুল হয়। নগ্নবীজিতে কিন্তু ফুল হয় না, কিন্তু একে কিন্তু আবৃত বীজির দিকে যেতে হবে। তাহলে আবৃত বীজির কথা আমরা চিন্তা করে, ফুল হয়, ফুল হলে কি আসে? পতঙ্গ আসে, পাখি আসে, পোকা আসে, এরা আবার আরেক জায়গায় যায়, ওখানে নিয়ে চলে যায়। তাহলে এদের আসলে কিসের দরকার নাই? লেজের বা ফ্লাজেলার দরকার নাই শুক্রাণুতে। 1 2 নম্বর হচ্ছে ফ্লাজেলা যদি থাকে তাহলে পানির দরকার। উন্নত উদ্ভিদ, আম গাছ, জাম গাছের কথা ভাবো, এগুলোকে পানিতে আমরা ডুবাই রাখবো তাদের পরাগায়নের জন্য? নিশ্চয় রাখবো না। তাহলে কিসের উপর নির্ভর করবো? বাতাসের উপরে, বায়ু পরাগায়ন। তো এদের ক্ষেত্রেও সেম ব্যাপার হয়, যে বায়ুর মাধ্যমে উড়ে উড়ে যায়, পরাগায়ন হয়ে যায়। কারণ একটা দুইটা না, দেখুন লাখ লাখ কোটি কোটি পরিমাণে শুক্রাণু উৎপন্ন হয়। কাষ্ঠল আরোহী উদ্ভিদ কি? এর আগে বলি আমি তোমাদের গুল্ম উদ্ভিদ কি। গুল্ম মানে ওই যে দেখো সুবি ভাই, গুল্ম মানে হচ্ছে একটু ঝোপঝাড় কিংবা হচ্ছে ওই যে লতানো উদ্ভিদ যেগুলা, এগুলা। কাষ্ঠল আরোহী উদ্ভিদ হচ্ছে যে গাছগুলার কাণ্ডগুলা কাঠের মতো শক্ত, উপরে ওঠে কোনো বাড়ির উপরে, ছাদের উপরে, গাছের উপরে। গেট ফুল বলে একটা ফুল আছে না সুবি ভাই, এই ফুলটার নাম কি? বাগান বিলাস না কি বলে এটারে? তোমরা একটু কমেন্টে বলো তো। ওই যে লাল লাল পাতা মতো হয়, গেটে থাকে মানুষের, এর যে মূলটা আছে এটা কাঠের মতো শক্ত না, এটা উপরে উঠছে না, আরোহী না, আরোহণ করছে না, এটা হচ্ছে কাষ্ঠল আরোহী উদ্ভিদ। আমার এক বন্ধু পারে কান নাড়াইতে, তাকে কি এখন গরু ছাগল বলা যায়? গরু ছাগলের সাথে আমাদের যেমন মিল, অমিলের সংখ্যা অনেক বেশি। একটা মিলের জন্য গরু ছাগল আমরা নিজেদের বলতে পারি না, রাইট? স্টুডেন্ট আড্ডা কি শেষ? তোমরা কোনো প্রশ্নই করলা না তো। বাগান বিলাস, ঠিক আছে, বাগান বিলাস আছে কাষ্ঠল আরোহী উদ্ভিদ। ক্লিয়ার?
আচ্ছা, আমি একটু তোমাদের বইতে কিছু বৈশিষ্ট্য আছে একটা একটা করে ব্যাখ্যা করব। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য একটু ভালো করে খেয়াল করো, পারলে বই খোলো, সমস্যা নাই। তাহলে একটা একটা করে দেখে দেখে কারেকশন করতে পারবা। 1 নাম্বার লেখা আছে বহু বর্ষজীবী। বুঝতেই পারছো, বহু বছর জীবন ধারণ করে, বেঁচে থাকে। তোমরা আপাতত নারকেল গাছের কথা ভাবো যে নারকেল গাছ বহু বর্ষজীবী, নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে নারকেল গাছ, ঠিক আছে। চিরসবুজ, তার মানে চিরকাল সবুজ থাকে। চিরকাল মানে হচ্ছে পুরো বছরেই, মৃত্যুর আগ পর্যন্তই। নারকেল গাছের পাতা কখনো পুরোপুরি ঝরে যায় সুফি ভাই? ঝরে যায় না। তাহলে নারকেল গাছ হচ্ছে চিরসবুজ উদ্ভিদ, ঠিক কি না? আরেকটা হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট, প্রিয় স্টুডেন্ট দেখো কেন এর স্পোরোফাইট। স্পোরোফাইট হচ্ছে উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা কিন্তু ব্রায়োফাইটার পর টেরিডোফাইটা পড়ছি, ওখানে কিন্তু লেখা ছিল এরা স্পোরোফাইট উদ্ভিদ, রাইট? ওই যে ফার্ন গাছ, ঢেকি শাক, স্পোরোফাইট। একটু দেখো, স্পোর মানে হচ্ছে রেণু, সিড, ছোট ছোট। তাহলে যে উদ্ভিদগুলা এই সিডগুলো ধারণ করে তাদেরকে বলা হয় স্পোরোফাইট। বাংলা কি? স্পোর মানে হচ্ছে রেণু, তাহলে উদ্ভিদটা যেহেতু ধারণ করছে এই জন্য এটার নাম হচ্ছে রেণুধর উদ্ভিদ। তাহলে স্পোরোফাইট শব্দের অর্থ হচ্ছে রেণুধর উদ্ভিদ। ক্লিয়ার? তো সাইকাস বা নগ্নবীজি উদ্ভিদটা আবৃতবীজির মতোই, এবং এরা রেণু উৎপন্ন করে। ওই যে পুং রেণু, স্ত্রী রেণু, একটু পরে আমরা এটা ক্লিয়ার হব। যাই হোক, 2 বুঝে পড়ো, তাহলে মুখস্থ করতে হবে না। এরপর লেখা আছে অসম রেণুপ্রসূ। অসম মানে হচ্ছে অসমান বা একই নয়, ভিন্ন। ভিন্ন ভিন্ন রেণু। আমরা তো জানি যে পুরুষ রেণু আছে, পুং রেণু, স্ত্রী রেণু আছে। তাহলে স্ত্রী রেণুগুলো বড়, পুং রেণুগুলো হচ্ছে ছোট। তাহলে দুইটা ভিন্ন না সুবি ভাই? তাহলে আমরা এটাকে বলতে পারি হেটারো। হেটারো মানে ভিন্ন, হোমো মানে একই। তাহলে হেটারো রেণু মানে হচ্ছে স্পোর। স্পোর তৈরি করছে মানে স্পোরাস, হেটারো স্পোরাস, ঠিক আছে। কারণ নগ্নবীজির ক্ষেত্রে পুং রেণুগুলো ছোট, স্ত্রী রেণুগুলো বড়। কেন ছোট তোমরা তো অনেক আগে থেকেই জানো, তারপর আজকে একটা কারণ বলি, সেটা হলো যাকে বাতাসে উড়ে যেতে হবে, তাই না? কোথায় স্ত্রী রেণু আছে কে জানে? তার মানে অনেকগুলোকেই উড়ে যেতে হবে। তাহলে অনেকগুলোকে যদি উড়ে যেতে হয়, তাহলে আকার যত ছোট হবে, সংখ্যা যত বেশি হবে, তত ভালো। এই জন্য পুং রেণুগুলো ছোট 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 অনেক হয় সংখ্যায়, তাই না? স্ত্রী রেণু তো বসে আছে, কারণ অ্যারেঞ্জ ম্যারেজের ব্যাপার, মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে হয়। 2 রেণুপত্র স্ট্রোবিলাস ধরনের। পত্র মানে হচ্ছে পাতা, ধরা যাক এটা একটা পাতা, ধরা যাক পাতা। রেণুপত্র মানে এই পাতার মধ্যে রেণু থাকে, রাইট? তো রেণুপত্রের বাংলা হচ্ছে স্পোরোফিল। স্পোরোফিল মানে যারা, ফিল মানে কিন্তু পাতা, ফিল মানে কিন্তু পাতা, ভালো করে মনে রাখবা, ফিল মানে হচ্ছে পাতা, PHY এটা। তো স্পোরোফিল মানে হচ্ছে স্পোর ধারণকারী পাতা। এই যে স্পোর ধারণকারী পাতা, এগুলো স্ট্রোবিলাস ধরনের। হোয়াট ইজ স্ট্রোবিলাস? তাহলে মাঝখানে একটা মূল দণ্ড থাকবে, এর সাথে লেগে, এগুলো হচ্ছে রেণুপত্র। তাহলে স্ট্রোবিলাস শব্দের অর্থ কি? একটা মূল দণ্ড থাকবে, তার সাথে এগুলো থাকবে। তো কিছুক্ষণ আগে তো একজন জিজ্ঞেস করেছে যে এদের বীজগুলা এরকম থাকে, উন্মুক্ত থাকে, সমস্যা হয় কিনা। মাঝখানে তো ধরার জন্য কেউ না কেউ আছে, মূল দণ্ড আছে। তাহলে এইটাকে বলা হয় স্ট্রোবিলাস বিন্যাস। ক্লিয়ার? তো যখনই উড়ে যাবে, এই যেগুলো কেটে যায়, বাতাসে উড়ে যায়, কোথায়? স্ত্রী রেণুপত্রের উপরে বসে। স্ত্রী রেণু পাতা, তার মানে ওখানে স্ত্রী রেণুগুলো আছে, ওগুলোর উপরে বসে। ক্লিয়ার? শেষ। মেগাস্পোর, স্ত্রী রেণুগুলো বড়, এই জন্য এদেরকে মেগাস্পোর বলে। মেগাস্পোর কোথায় থাকে? মেগাস্পোর একটা পাতায় থাকে। তাহলে ওই পাতার নাম কি? মেগাস্পোরোফিল। ক্লিয়ার? বা স্ত্রী রেণুপত্র। পুংগুলার নাম কি? যেহেতু মাইক্রো, শুক্রাণুগুলো হচ্ছে ছোট, তাহলে মাইক্রোস্পোর।
তাহলে শুক্রাণু যে পাতায় থাকে সেটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোফিল। ক্লিয়ার সুবি ভাই? এই পর্যন্ত। পরাগায়ন কিভাবে হয় বললাম, কিন্তু বারবার বাতাসে উড়ে যায়, তাহলে এটা পড়া শেষ। পরাগায়ন বাতাসে উড়ে হয়, বায়ু পরাগী। উন্নত উদ্ভিদের ক্ষেত্রে বায়ু পরাগী হবে। তার মানে এই নয় যে উন্নত উদ্ভিদে কি কখনো পানিতে গিয়ে কোথাও হতে পারে না, হতে পারে, সবাই তো আর সেম না। রাইবোজোম হবে আদি কোষের, কিন্তু রাইবোজোম আছে প্রকৃত কোষেও আছে, একটু চেঞ্জ। তো যাই হোক না কেন, ফল সৃষ্টি হয় এদের। ফল যদি হতো তাহলে নগ্নবীজি হতো না, আবৃতবীজি হতো। দিনিষেক ঘটে? প্রিয় স্টুডেন্ট একটু ভালো করে দেখো, কাউরে ঘটে কাউরে ঘটে না। তো তুমি যদি সঠিক বইয়ে যেটা আছে এইটা লিখবা। কাদের দিনিষেক ঘটে? ওই যে প্রথম দুইটা বিভাগের গিঙ্কোফাইটা এবং সাইকাডোফাইটা, এদের দিনিষেক ঘটে না। পরের দুইটা কনিফারোফাইটা এবং নেডোফাইটা, এদের দিনিষেক ঘটে। প্রথমগুলার ছিল শুক্রাণু ফ্লাজেলাযুক্ত, পরের দুইটা শুক্রাণু ফ্লাজেলাবিহীন ছিল। তাহলে দিনিষেক ঘটতে পারে, নাও ঘটতে পারে। বইয়ে যেটা আছে এটা দেখবা। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আমি তো কন্টিনিউয়াস বলে যাচ্ছি, একটু কমেন্ট করো তো। সফি ভাই, আপনি একটু দেখবেন তো কারা কমেন্ট করে বিরক্ত করছে, তাদের কমেন্টগুলো সব মিউট করে দেবেন, শাস্তি দিবেন মাঝে মাঝে। পিতা তার সন্তানদের শাস্তি দেয়, বড় ভাই তার ছোট ভাইদের শাস্তি দেয়, টিচার তার স্টুডেন্টের শাস্তি দেয়। তোমাদের শাস্তিটা মনে হয় ভোগ করার সময় এসে গেছে। মৃত্যুর আগে যদি ভোগ না করো, মৃত্যুর পর এটা ভোগ করতে হবে। কারণ বলছে না, শস্য দানা পরিমাণ, তিল পরিমাণ পাপকেও 7 খণ্ড খণ্ড করে বিচার করা হবে। তো তোমার কমেন্টের জন্য কেউ যদি বিরক্ত হয়, কারোর যে পড়ালেখায় ক্ষতি হয়, সে কিন্তু পে করে এখানে পড়ছে। মনে রাখবা, তোমার ভাগে এই পাপটা লেখা হবে। খুব সাবধান। পড়ালেখা করতে আসলা, ঘাড় ভর্তি পাপ নিয়ে চলে গেলা, কেমন না? ওকে, আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো। সেটা হলো, আমি কিন্তু ওই যে অন্যদের বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস দেখেছি, তারা হচ্ছে ওই যে ছবি টবি দিয়ে স্ক্রিনের মধ্যে দেয়, শুধু বলে আর হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে ওই কারসার দিয়ে দেখায়, রাইট? বসে বসে ক্লাস নেয়। তো আমিও ভাবতেছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ড ব্যবহার করে ক্লাস নেওয়ার কী দরকার, পিসিতে বসে আমিও ক্লাস নেব। তোমাদের কি মনে হয়, বোর্ডের ক্লাস ঠিক আছে, না তোমরা ওইভাবে ক্লাস চাও? যদি ওইভাবে চাও আমি ওইভাবে ক্লাস নিতে পারি, যদি এইভাবে চাও আমি ওইভাবে ক্লাস নিতে পারি। তোমরা একটু কমেন্ট করে জানো, আমি এখন দেখব। আমরা কি পড়ছি সুফি ভাই? সুফি ভাই, এই যে নগ্নজীবী না, নগ্নবীজি। নগ্নজীবী মানে বোঝেন? নগ্নজীবী মানে হচ্ছে যারা ন্যাংটো হয়ে জীবন ধারণ করে। কারা? পাগলরা, রাস্তায় মাঝে মাঝে পাওয়া যায়। নগ্নবীজি, যাদের বীজ নগ্ন থাকে। আর যাই হোক, দেখো তোমরা একটা বলো তো, যে আমরা প্রথমে পড়েছিলাম আদিকোষী, তারপর পড়েছি শৈবাল, ছত্রাক। আমরা কিন্তু পড়ার শেষে চলে আসছি। 3 নম্বর হচ্ছে আমরা পড়েছি ব্রায়োফাইটা বা মশ, ওই যে কার্পেট আকৃতির সবুজ উদ্ভিদগুলা। তারপর আমরা পড়েছি টেরিডোফাইটা, টেরিস মানে হচ্ছে পাখির মতো, তার মানে আমরা ফার্ন পড়েছিলাম, ঢেকি শাক। তারপর আমরা আজকে পড়তেছি নগ্নবীজি, এরপর আমরা পড়বো আবৃতবীজি। সুবি ভাই বলেন তো, এগুলোর মধ্যে উন্নত কোনটা? এই যে আবৃতবীজি, রাইট? তাহলে আবৃতবীজিতে আমরা বলতেই পারি, গাছটা যেহেতু বিশাল বড়, তাহলে গাছের মধ্যে কি থাকবে? জাইলেম থাকবে, ফ্লোয়েম থাকবে। জাইলেম এবং ফ্লোয়েমের সবগুলো 4টা করে যেহেতু টাইপ আছে, 4টা করে থাকবে, রাইট? ওই যে আছে না, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এরকম আছে না? সবগুলো থাকবে। কাদের? এদের। তাহলে এদের থাকবে যেহেতু, তাহলে আমরা নগ্নবীজিতেও কিছু ভালো বৈশিষ্ট্য পাবো।
মানে আমরা দেখতেছি যে ধীরে 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 উন্নত হচ্ছে, রাইট? নগ্নবীজিটা ব্যাপারটা এমন না যে টেরিস থেকে নগ্নবীজি আসছে, ব্যাপারটা এমন যে এরা সবাই উন্নত উন্নত হয়ে একটা মানে সেম কোর্স থেকে আসছে আর কি, প্রি এক্সিস্টিং সেল থেকে। তো যাই হোক না কেন, জাইলেম ফ্লোয়েম দুই ধরনের হচ্ছে কোষ আছে, যেগুলোকে আমরা বলি পরিবহন কোষ। জাইলেম যতে জল পরিবহন করে, তাহলে জল মাটির নিচ থেকে নিয়ে পাতা পর্যন্ত নিয়ে যায়, তাহলে এদের দিক হচ্ছে মাটি থেকে পাতার দিকে। ফ্লোয়েম মানে হচ্ছে ফতে ফ্লোয়েম, এরা ফুড পরিবহন করে, তাহলে পাতায় খাবার তৈরি হচ্ছে, পাতা থেকে মূলের দিকে যাচ্ছে, মানে সবার দিকে যাচ্ছে আর কি। বোঝা গেল? ডিরেকশন আমরা বুঝলাম। তো যাই হোক না কেন, এদের 4 ধরনের কোষ আছে, এদের 4 ধরনের কোষ আছে। তো আমরা তো উপরে এদের কোনো ছিলই না এগুলা। ধীরে 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 যে টেরিসে গিয়ে আমরা কিছু পাইছি, হালকা করে পাইছি। এরপর নগ্নবীজিতে আমরা আরো একটু ভালো পাবো। কি পাবো তোমরা মনে রাখবে এইভাবে: জাভি, ফুটবল, জাভি টিফিনের মধ্যে আছে, তারপরে দিচ্ছি ফুটবলের সঙ্গী। জাভি ফুটবলের সঙ্গী। বার্সেলোনায় খেলতো আমাদের জাভি, রিয়াল মাদ্রিদেও খেলতো জাভি, রাইট? জাভি আলেনসো। হ্যাঁ, না এরকম করলে হবে না, আমিও ফুটবল দেখি। ওকে, তাহলে জাভি হচ্ছে ফুটবলের সঙ্গী। যাতে হচ্ছে জাইলেম, পথে হচ্ছে ভেসেল। তাহলে জাইলেম টিস্যুতে ভেসেল থাকবে। ফুটবল থেকে হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েমে কি থাকবে? সঙ্গী কোষ থাকবে, সঙ্গী কোষ। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা তো টিফিন সবার কাছে আছে, আমি জানি না তোমরা ব্যাপারটাকে কিভাবে দেখো টিফিন বইটাকে। ফার্স্ট ক্লাস 9-10 বলো আর এখন বলো, কোনো জায়গাতেই কখনোই জাইলেম এবং ফ্লোয়েমের 4 ধরনের কোষ আছে, যেগুলো কিভাবে কাজ করে, কেন এদেরকে এই নামে ডাকা হয়, কোথাও ব্যাখ্যা করা নাই। বাট আমি মানে নাই আর কি, আমাদের সিলেবাসে বিস্তারিত নাই, পড়লেও আমরা বুঝি না, আমি নিজে বুঝি নাই। এইটা আমি টিফিনের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো তোমাদের যদি সময় থাকে অবশ্যই জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে একটু বিস্তারিত আর্টিকেল টিফিন থেকে পড়ে নিবা, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা পড়ে নিও এটা। তো নগ্নবীজির লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে জাইলেমে ভেসেল থাকে, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে, জাভি ফুটবলের সঙ্গী। শেষ, এটা পরীক্ষায় আসে। তাহলে আমরা শেষ করে ফেললাম সুই ভাই, আর আমাদের এরকম লিখে লিখে বোঝানোর কিছু নাই। আচ্ছা, ওরা কি মতামত দিয়েছে সুই ভাই? জাবি আলেনসো। সুবি ভাই, সুন্দর দেখে একটা কিউট, একটু অ্যাপিলিং ভাইয়া নিয়ে আসতে হবে আমাদের। ওরা নাকি মুখ না দেখলে নাকি ওদের ক্লাসে মন বসে না। তা আমি তো সুন্দর না, আমি তো কিছুই না, তারপরে কেন মুখ দেখতে হয়? আপনার কাজ হলো এইটা, কিউট অ্যাপিলিং কোনো একটা ভাইয়া নিয়ে আসবেন, ঠিক আছে? একটা আপু নিয়ে আসবেন। সরি, ওকে, ঠিক আছে। আমি নিজে হচ্ছে বোর্ডটাকে প্রিফার করি। এখানে ছোট্ট একটা আমি আমার হিস্ট্রি বলি। আমি যখন মেডিকেলে পড়তাম, তো মেডিকেলে গিয়ে একটা টিচারকে আমার খুব বিরক্ত লাগতো। প্রথম দিন আইসা চক ডাস্টার নিয়ে এসে, এখন চক ডাস্টার, আমাদের মেডিকেল তো বিশাল বোর্ড, সিনেমা হলের পর্দার সমান। চক ডাস্টার নিয়ে এসছে, বোর্ডের এই মাথা থেকে ওই মাথা লিখতেছে, আমি তো পেছনে বসছি। আমি সেদিন আমার খুব ঘুম ধরতেছে, আমি কম্বল নিয়ে চলে গেছি ব্যাগের মধ্যে, পেছনে গিয়ে শুয়ে পড়ছি। সিনেমা হল না? তো তোমরা তো জানোই যে মেডিকেল কলেজে বাজেট টাজেট ভালোই আসে। তো আমাদের মেডিকেলে যেটা হয়েছে যে এক ব্যাচ একবার অটো ছুটি নিয়ে গেছিলো, পুরো ব্যাচের স্টুডেন্ট, তাদেরকে জরিমানা করা হয়েছিল। জরিমানার টাকা দিয়ে পুরা গ্যালারিতে 8টা এসি বসানো হয়েছে, বিশাল বিশাল এসি, 8টা এসি। একটা সিনেমা হলের মধ্যে যে 8টা এসি বসানো হয়, পুরা কুল হয়ে যায়, বুঝছেন?
তো এমনিতে শীত, তারপর আবার এসি লাগানো, সারা বছর ধরে চলা, দরজা খোলা থাকুক না থাকুক চলছেই। তো আমি ঘুমাই গেছি, আমার খুব বিরক্ত লাগতেছে। তো সেদিন একটা ভোট হয়েছে, আমরা তখন নতুন 3rd ইয়ারে, প্রথম আসছে টিচার। তো ভোটটা হলো কে সেরা টিচার। তো কোনো এক কারণে স্যার জিতে গেল। কেন জিতে গেল এর একটা কারণ হচ্ছে স্যার কিন্তু ইফোর্ট দিচ্ছে। এই জিনিসটা আমার মাথায় আছে, বা এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সেটা হলো সত্যিই তো উনি চক ডাস্টার নিয়ে আসতেছে, কথা বলতেছে, আবার লিখে দিচ্ছে। অনেক টিচার আসে, আইসা বসে, রোল কল করে, ওখানে দেখা যাচ্ছে যে কার আমল নামা কেমন, কে আসছে কে আসে নাই। যাদের কম তাদের হচ্ছে লাল, মানে পরীক্ষায় পাশ করেই দিবে না। যাদের হলুদ তাদের সম্ভাবনা আছে, যারা সবুজ তারা নিশ্চিত পাস, না বলতে পারলেও পাস। এইরকম উদ্ভট কর্মকাণ্ড করে। এসে 2-1টা ভিডিও দেখাবে। আচ্ছা, ভিডিও দেখে আমার লাভটা কি? ট্রাস্ট মি, আমার সব থেকে হতাশার ব্যাপার হচ্ছে আমরা বই পড়লে বুঝি, আর হুদায় ক্লাস করতে গিয়ে জাস্ট বিরক্ত লাগতো। বাট ওই টিচারের ক্লাসে আমার খুবই ভালো লাগতো। এই জন্য দেখো, স্টুডেন্টরা, সিনিয়র যারা স্টুডেন্ট ছিল আমাদের ভাইয়ারা, তারা ভোট দিয়ে দিয়েছে। তো তখন থেকে আর কি বোর্ডে লিখতে ভালো লাগে ব্যাপারটা। আমি যাই পড়াই না কেন, লিখতে ভালো লাগে, লেখার মধ্যে একটা মজা আছে। তো যাই হোক, এখন আমি একটা একটা করে প্রশ্ন দিব, আনসার সলভ করবো। তোমরা তো হচ্ছে কিসের ছবির কথা মনে করতেছো? নারকেল গাছ, রাইট? তো নারকেল গাছের এই পাতাটা যখন পড়ে যায় এখান থেকে, তখন এখানে দাগ থেকে যায়, রাইট? নিচ থেকে দেখবে নারকেল গাছে অনেক দাগ, ঠিক কিনা? তার মানে এগুলোতে কি ছিল? একটা পাতা ছিল, লিফ। তো আমি কিন্তু নারকেল গাছের সাথে তুলনা করেছি নগ্নবীজিকে, উদ্ভিদগুলোকে, সাইকাস গাছকে। তার মানে সাইকাস গাছের ক্ষেত্রে এরকম নারকেল গাছের মতো দাগ থাকবে। এগুলোকে আমরা ক্ষত বলো, পাতার ক্ষত বা লিফ স্কার। তাহলে নগ্নবীজি উদ্ভিদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এদের লিফ স্কার আছে। ক্লিয়ার? প্রথম আমরা কিন্তু লিফ স্কার পেলাম। শেষ। আচ্ছা, আমি একটু শেষ করি তাহলে। কয়েকটা কোশ্চেন আমি এখানে লিখি। পাম ফার্ন কেন বলে? প্রশ্ন 1। প্রশ্ন 2, কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে, ওগুলো আমি জাস্ট ব্যাখ্যা করব। কোরালয়েড মূল কি? 3, শৈবাল স্তর। শৈবাল স্তর কি? 4 নাম্বার হচ্ছে পাম ফার্ন জীবন্ত ফসিল কেন বলে? আমরা কিন্তু পড়ার শেষের দিকে চলে আসছি। 5 হচ্ছে 5 নম্বর আমি নিজে অ্যাড করে দিই। 6 নাম্বারটা দিই ব্যবহার। এদিকে আমি লিখে রাখি জনন কিভাবে ঘটে। আর এখানে আমি দিলাম হচ্ছে টেরিস এর সাথে মিল কি? স্টুডেন্ট, এই 6টা প্রশ্নের আমি উত্তর বলবো এক এক করে, তোমরা শুনবা এবং এগুলাই পরীক্ষায় আসবে। সুবি ভাই একটু দেখেন তো, লাভ সাইন আসতেছে কমেন্টের মধ্যে, লাল লাল রেড সাইন। এদের মধ্যে কারা কারা হচ্ছে ছেলে, এগুলোকে ব্লক দেন। ঠিক আছে, আমি কিন্তু বলছি যে ছেলেরা অবশ্যই আমাকে ভাইয়া বলে ডাকবা না, ভাই বলে ডাকবা। 1, 2 নাম্বার হচ্ছে লাভ সাইন কখনো তোমরা দিও না। এগুলো শুধু হচ্ছে নারীদের জন্য বরাদ্দ। হাসতেছেন কেন? এরা আমার ছোট বোনের মতো, ওরা তো আমাকে লাভ সাইন, ভাইয়ের প্রতি ভালোবাসা জানাতে পারো, রাইট? তো যাই হোক, টপিক 1 নাম্বার হচ্ছে পাম ফার্ন কেন বলে। লুক, ভালো করে বইয়ের মধ্যে এটা ভালো করে দেওয়া নাই, তারপরে তোমরা জেনে রাখো। সাইকাস যে গাছটা আছে,
এটা হচ্ছে ধরা যাক ঢালের মধ্যে হয়েছে, একটা পাহাড়ের ঢালের মধ্যে। তো দেখতে কিন্তু হচ্ছে পাম গাছের মতো, তাহলে পুরো এপিয়ারেন্স বা দেখতে পাম গাছের মতো। 2 নম্বর হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা ফার্ন তো হচ্ছে টেরিস ঢেকি শাক, যেগুলো ফার্নের মতো। কি কি বৈশিষ্ট্য আছে এটা কিন্তু আমি এখানে লিখছি, টেরিসের সাথে মিল কি কি আছে, তো এটা আমি এখনই দেখাই তোমাদের। তাহলে টেরিসের সাথে মিল প্রশ্ন আমি কেটে দিই। 1 নম্বর হচ্ছে দেখো মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। টেরিসেরও কিন্তু মূল, কাণ্ড, পাতা আছে। ক্লিয়ার? আমি কিন্তু প্রথমেই বলছি টেরিস স্পোর তৈরি করে, রেণু তৈরি করে, এরাও রেণু তৈরি করতেছে, রাইট? এরপর হচ্ছে দেখো এদের এই পাতাগুলো আছে, কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, এরও কুণ্ডলিত অবস্থায় থাকে, রাইট? ওদের শুক্রাণুতে ফ্লাজেলা আছে, এরও শুক্রাণুতে ফ্লাজেলা আছে। যে উপরের গুলা 4টার মধ্যে উপরে 2টাতে ফ্লাজেলা আছে না, ফ্লাজেলা আছে। আরও 2-1টা কথা আছে যেগুলা মিলে আছে, তোমরা এটা কিন্তু দেখবা। আমি কিন্তু ট্রিক দিয়ে দিয়েছি টিফিনের মধ্যে, অবশ্যই জানতে হবে, এটা আসবে। টেরিসের সাথে মিল কেন বা কোনগুলো মিল, ক্লিয়ার? 100% এটা জানতে হবে। ফার্ন বা টেরিসের সাথে মিলগুলা 100% জানতে হবে। এবার চলে আসি কোরালয়েড মূল কি। এই যে দেখো এখানে এটা একটা গাছ, যখন ছোট ছিল তখন এর মূল ছিল, ঠিক আছে? গাছ যখন বড় হয়েছে তখন মূলটা হয়ে যায় কি নষ্ট, তখন ওই যে নারকেল গাছের মতো এরকম করে মূল বের হয়। স্টুডেন্ট দেখো আসল মূলটা কিন্তু এই জায়গায় হওয়ার কথা, রাইট? এখান থেকে, ঠিক কিনা? প্রধান মূলটা তো এখান থেকে হওয়ার কথা, নিচে। তার মানে এই জায়গায় কিন্তু দেখো বা এই স্থানে মূলটা নাই। তাহলে আমরা এই স্থানগুলো থেকে যদি মূল তৈরি হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারি? গৌণমূল। মুখ্যমূল এখান থেকে আসবে 1। 2 নম্বর হচ্ছে এটাই মূল স্থান, তাহলে এগুলো হচ্ছে আসল স্থান নয়, তাহলে এটাকে আমরা বলবো অস্থানিক মূল, রাইট? গৌণমূল বা অস্থানিক মূল। তাহলে অস্থানিক মূল আছে বা গৌণমূল আছে। এখন ঘটনা কি, যে তোমরা তো জানো যে পৃথিবীতে সব থেকে বেশি স্টিল এখনও অক্সিজেন দেয় কি? সায়ানোব্যাকটেরিয়ারা, শৈবাল। সায়ানোব্যাকটেরিয়া, যদিও এটা ব্যাকটেরিয়া, বাট শৈবাল বলে আলোচনা করা হয়েছে, সায়ানোব্যাকটেরিয়া। তো এরা হচ্ছে এইসব গাছে থাকে, মূলে থাকে। মূলে যদি থাকে তাহলে খাবে, খেয়ে খেয়ে করবে কি? ক্ষত তৈরি করবে মূলগুলাতে, এরকম ক্ষত তৈরি করবে। তাহলে ক্ষতগুলো যদি এরকম হয়, দেখো ঘায়ের মতো হইলো তার শরীরের মধ্যে, রাইট? প্রিয় স্টুডেন্ট, তোমরা তো জানোই যে প্রবাল দ্বীপ বলে খ্যাত হচ্ছে আমাদের সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে প্রবাল আছে, নিডারিয়া পর্বের প্রাণীরা এই প্রবালগুলো তৈরি করেছে। তো ওই প্রবালগুলোর মতো দেখতে হচ্ছে মূলটা হয়ে যায়। ভালো করে দেখো, প্রবালগুলোকে কিন্তু কোরাল বলা হয়। তাহলে কোরালের মতো, কোরালের মতো, তাহলে এটার নাম হচ্ছে কোরাল অয়েড। অয়েড মানে হচ্ছে মতো বা লুকস অ্যালাইক, একই রকম দেখতে। তো এই জন্য কোরালয়েড মূল বলা হয়। কোরালয়েড মূল থেকে কি কি প্রশ্ন হতে পারে? কোরালয়েড মূল কাদের আছে? নগ্নবীজ উদ্ভিদ, 1। 2 নম্বর হচ্ছে কোরালয়েড মূল তৈরি হওয়ার জন্য দায়ী কারা? সায়ানোব্যাকটেরিয়া। কোন কোন সায়ানোব্যাকটেরিয়া? এইভাবে মনে রাখবা, না, এনতে হচ্ছে নস্টক, এতে হচ্ছে অ্যানাবায়না। তাহলে এই 2টা হচ্ছে দায়ী, ক্লিয়ার? তো এইটার আরেকটা নাম হচ্ছে রুট টিউবারকল বলা হয়। রুট মানে তো মূল, বুঝতেই পারতেছো, তাহলে মূল। টিউবারকল মানে এই যে যেগুলো টিউবারকল বা হচ্ছে টিউমারের মতো ছোটো ছোটো উঁচু নিচু হয়ে থাকে পুরো ত্বকটা। তো টিউবার মানে হচ্ছে স্ফীত, টিউবারকল মানে হচ্ছে ছোটো ছোটো স্ফীত অংশ থাকতেছে, রাইট? তাহলে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হচ্ছে এটাকে। তাহলে আমি আবার প্রশ্ন বলি, কোরালয়েড মূল কাদের আছে? নগ্নবীজ উদ্ভিদের। কোরালয়েড মূল কোন ধরনের মূল? অস্থানিক মূল। কোরালয়েড মূল কোন ধরনের মূল? মুখ্য না গৌণ? গৌণমূল। কোরালয়েড মূলে কিসের আক্রমণে কোরালয়েড আকৃতি ধারণ করে? সায়ানোব্যাকটেরিয়া আক্রমণে। কোন সায়ানোব্যাকটেরিয়া? না, এনতে হচ্ছে নস্টক, এতে হচ্ছে অ্যানাবায়না, ক্লিয়ার? এরপরের প্রশ্ন হচ্ছে এই মূলের কোন জায়গায় নস্টক আর অ্যানাবায়না থাকে? দেখো এটা যদি কিছু হয় তাহলে এই যে মাঝখানটাকে আমরা বলতে পারি কি? মেরু বা মজ্জা, রাইট? কাণ্ড একটা, এটা হচ্ছে মজ্জা, বা এটা একটা মূল, এটা হচ্ছে মাঝখানটা মজ্জা। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো সুবি ভাই? কর্টেক্স,
কর্টেক্স মানে বাইরের দিক, এই জায়গাটা কর্টেক্স। এই যে দেখো এই জায়গাটা হচ্ছে কর্টেক্সের উপরের দিক, ধীরে ধীরে গভীরে আমরা যাচ্ছি, বাইরের ত্বকের গভীরে যাচ্ছি, রাইট? তাহলে এই সব জায়গায় গিয়ে আমরা এদেরকে পাবো, কাদের? এই নস্টক এবং অ্যানাবায়নাকে। এটাকে বলা ডিপ কর্টেক্স। তাহলে কোরালয়েড মূলের কোথায় পাবো আমরা? বাইরে যে ত্বকটা আছে এটার একটু ডিপে পাবো। কারণ কি, খেয়ে খেয়ে তো এরা গর্ত করছে, তাহলে গর্ত করলে বাইরের দিকে থাকবে? থাকবে না, ডিপেই থাকবে, ডিপ কর্টেক্সে থাকে। এটা তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? বা এটার নাম হচ্ছে মিড কর্টেক্স, দেখো মাঝখানে মিড কর্টেক্সও বলা হয়। তো যাই হোক না কেন, পড়া এই পর্যন্তই। আর একটা কথা হচ্ছে, এটার একটা নাম, এটার কোনো নাম নাই, তো পড়া শেষ এখানে। তোমরা একটু বলো আমার কথা বুঝতে পারছো কি না, তাহলে আমরা শেষ করবার 5 মিনিটসের মধ্যে পুরো পড়া শেষ করব। 5 মিনিটস। কোরালয়েড স্তর বলেছি, তাহলে শৈবাল স্তরে কি থাকে ভাই? সায়ানোব্যাকটেরিয়া, নস্টক অ্যানাবায়না। কোন জায়গায় থাকে? মূলের মিড কর্টেক্সে বা ডিপ কর্টেক্সে থাকে। আপনারা কি আছেন সবাই লাইনে? আচ্ছা, একেবারে লাস্ট মোমেন্টে যারা আসছো, কতজন আসছে? 79 জন। 71 জনে শুরু করেছি, আজকে 79 জন। আমি তো চাই যে 480 জনই থাকুক, কিন্তু আমরা যেহেতু সুবিধা দেই, ভিডিওগুলো রাখি তোমাদের দেখার জন্য, তোমরা দেখো, এই জন্য তোমরা ক্লাস করো না। অনেকে এখন কোনো কাজ নাই, তারপরও ক্লাসে নাই, কিছু করার নাই। আমি তো সবাইকে ফোন করে বলতে পারি না মানুষগুলারে, গার্ডিয়ানের যেহেতু নাম্বার নেই আমাদের, এই জন্য গার্ডিয়ানের সাথে আমরা যোগাযোগও করতে পারছি না। অনেক রাতও হয়ে গেছে, এটাও একটা কারণ। অনেকের আবার ইন্টারনেটে প্রবলেম। তো যাই হোক না কেন, আমি শেষ করি এখন। 1 সেকেন্ডে 1 সেকেন্ড হয় এখানে, তো মাঝে মাঝে শেষ করা যায় না, কিন্তু শেষ তো করতে হবে। প্রিয় স্টুডেন্ট, জীবন্ত ফসিল আসবে। আমি কিন্তু বলেছিলাম যে গিঙ্কো বিলোবা যেটা ছিল, এটা একটা জীবন্ত ফসিল। গিঙ্কো ফাইটার একটা উদ্ভিদ আছে যেটা জীবন্ত ফসিল, বাট সাইকাডোফাইটা যেটা ছিল, এখানে কিন্তু অনেকগুলো জীবন্ত ফসিল আছে। সাইকাডোফাইটার প্রায় 100টা প্রজাতি আছে এখন। একটা সময় অনেক ছিল সুমি ভাই, 100টা মাত্র প্রজাতি আছে। তো এখানে একটা স্পেশাল জিনিস বলি, তখন যেগুলো ছিল এখনও ওগুলাই আছে। ওগুলোর যেমন বৈশিষ্ট্য ছিল, এখনও এগুলোর সেম বৈশিষ্ট্য আছে। তার মানে বিবর্তন হয় নাই তেমন, এগুলা বিবর্তিত হতে পারেনি কিংবা হয়নি, বা এরকমই আছে। তো জীবন্তগুলা, এখন যেগুলো জীবিত আছে, আগেরগুলোর আমরা ফসিল পাই, এই জন্য জীবন্তগুলোকে আমরা বলি জীবন্ত লাশ, তাই না? জীবন্ত ফসিল। তো জীবন্ত ফসিল কোন যুগের উদ্ভিদদের সাথে? মনে রাখবা, সাইকাডলস যে উদ্ভিদগুলো, এগুলোর কথা আমরা বলছি। সাইকাডলস কখন ছিল? মেসোজয়িক যুগে ছিল, মেসোজয়িক যুগে ছিল। তো এখানে কিন্তু একটা স্পেশাল ব্যাপার, ওই যে চার্টটা কিন্তু আমরা ছেড়ে আসছি। এখন তোমরা একটা কাজ করবা, পেলিওজয়িক ইরাটা দেখবা, তারপর হচ্ছে ডেভোনিয়ান যে পিরিয়ডটা আছে, পিরিয়ডটা দেখবা। পিরিয়ড কাকে বলে, ইরা কাকে বলে, ইপক কাকে বলে, এগুলো একটু দেখবা। আজকে যখন এইটা পড়বা তখন ওই চারটা পড়বা। কোথায়? প্রাণীবিজ্ঞান থেকে, খুব ভালো করে। তো যাই হোক, পড়া আজকের শেষ। 3টা শুধু উদ্ভিদ আছে, তাদের ব্যবহারগুলো বলি এক লাইনে। সাইকাস পেকটিনাটা, সাইকাস রিভলিউটা, আর একটা আছে সাইকাস সারসিনালিস। 1 2 3। ক্লাস কিন্তু শেষ, এটা বলার সাথে সাথে। কীভাবে মনে রাখবো দেখো, সাইকাস পেকটিনাটা, পতে হচ্ছে পাতা, তাহলে এটার পাতা আমরা কি হিসাবে খাবো? সবজি হিসাবে খেতে পারি। ক্লিয়ার? সবজি হিসাবে খেতে পারি। সাইকাস রিভলিউটা, ভালো করে দেখো, রিভলিউশন মানে কি সুবি ভাই?
রিভলিউশন মানে কি? রিভলিউশন মানে কি? রিভলিউশন মানে হচ্ছে, রিভলিউশন মানে কি? বিপ্লব। রিভলিউশন মানে হচ্ছে বিপ্লব, বিপ্লব ঘটানো। কারা বিপ্লব ঘটায়? যারা বীর তারাই। তাহলে সাইকাস রিভলিউটা বা রিভলিউশন কারা ঘটায়? যারা বীর। দেখো বীর মানে হচ্ছে বীজ, তাহলে এদের বীজ ব্যবহৃত হয় খাদ্য হিসাবে। ক্লিয়ার? এরপর চলে আসি লাস্ট, যেটা খুব ইন্টারেস্টিং। দেখো সার সিনালিস, সিআইআর আছে, সার সিনালিস। সার তো আমাদের বলে দেয়, এই যে আমি তোমাদের বলে দিচ্ছি, তথ্য বলে দিচ্ছি, জ্ঞান বলে দিচ্ছি। তাহলে সাররা বলে দেয়, রাইট? বলে দেয়। কি বলে দেয়? বলেতে হচ্ছে বার্লি, এইভাবে মনে রাখো, বার্লি। এরাই তো বলে দেয়, রাইট? তাহলে এরাই তো বার্লি, এরাতে হচ্ছে অ্যারারুট। দেখো সাররা বলে দেয়, বলে দেয় হচ্ছে বার্লি, মানে এরা যেহেতু বলে দিচ্ছে তাহলে অ্যারারুট। তাহলে সাইকাস সার্সিনালিস বার্লি বা অ্যারারুট তৈরিতে ব্যবহৃত হয়। পড়া কিন্তু এখানেই শেষ। তারপরও যদি তোমরা আরেকটু লাইন জানতে চাও, যাতে তোমাদের ভালো লাগবে কিংবা তোমাদের ইনফরমেশন আরেকটু হবে, রিচ হবে, সেটা হলো দেখো স্যাররা যখন পড়ায় তখন কিন্তু আমরা বলি আমাদের পেটে ব্যথা করতেছে, পড়বো না, রাইট? স্যাররা যখন পড়ায় আমরা বলি পেটে ব্যথা করছে, পড়বো না, মানে পেটের পীড়া। তাহলে পেটের পীড়াতে সাইকাস সার্সিনালিস ব্যবহার করা হয়। তাহলে দেখো কীভাবে মনে রাখলা, স্যাররা যখন পড়ায়, যখন বলি পেটে ব্যথা করছে, এক। দুই নম্বর হচ্ছে আমরা যদি পেটে ব্যথা করি, স্যার আমাদের কিন্তু চামড়ায় কিন্তু চড় মারে, রাইট? যখন আমরা অজুহাত দিই, চামড়ায় চড় মারে, মানে গায়ে চড় মারে। চামড়া মানে হচ্ছে চর্মরোগ। তাহলে সাইকাস সার্সিনালিস পেটে ব্যথা, পেটের পীড়া ও চর্মরোগে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। খুবই ইন্টারেস্টিং লাস্ট লাইনে বলা আছে, স্ত্রী রেণুপত্র যেগুলা, পুং রেণুপত্র তো ছোট, স্ত্রী রেণুপত্র তো বড়। তো স্ত্রী রেণুপত্রগুলো এরকম ফনাতলা সাপের মতো, এটাকে সর্পমণি হিসাবে ব্যবহার করা হয়। স্ত্রী রেণু নয়, স্ত্রী রেণুপত্র বা মেগা স্পোরোফিল। স্ত্রীরা তো বড়, তাহলে মেগা। যদি স্পোর ধারণ করে, রেণু ধারণ করে যে পাতা, তার নাম হচ্ছে রেণুপত্র বা স্পোরোফিল। ক্লিয়ার? শেষ। প্রিয় স্টুডেন্ট, কোনো প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে? একটু দ্রুত কমেন্ট করো, সলভ করে ক্লাস থেকে বিদায় নেব। কতক্ষণের কথা বলছিলাম? 1 ঘন্টা না? কতক্ষণ লাগছে? 1 ঘন্টা 8 মিনিট। আসতেই তো 3 মিনিট দেরি করছি, মাঝখানে ব্রেক নিয়েছি, তার 8 মিনিট শেষ, 1 ঘন্টায় ক্লাস শেষ করেছি। আজকে আমি কথা দিয়ে কথা রাখতে পারছি। আচ্ছা, জাহিদ হাসান জিজ্ঞেস করেছ জনন। জনন থেকে যেটা পড়বা দরকার নাই, তবুও পড়তে হবে। জনন থেকে কোনো প্রশ্ন আসে না। তো অঙ্গ জননটা পড়বা, যে এটার গাছে কাণ্ডের দিকে একটা হচ্ছে বের হয় উদ্ভিদের, হয় না যে কি বের হয় এগুলারে, কি বলেছে ভাই? কাণ্ডের মতো বের হয় গাছ থেকে। এগুলাকে যদি তুলে এনে লাগাই, তাহলে ওখান থেকে একটা গাছ হবে, নগ্নবীজ উদ্ভিদ হবে। আর যৌন জনন থেকে যেটা পড়তে হবে সেটা হলো ওই যে কোণের মতো স্ট্রবিলাস বা যেখানে শুক্রাণুগুলো থাকে, ওখান থেকে ওগুলো উড়ে আসে বাতাসের মাধ্যমে, এসে স্ত্রী রেণুপত্র যেখানে আছে এগুলো ওপেন। স্ত্রী রেণুপত্রগুলো হচ্ছে সাপের মতো এরকম, ডিম্বাণুগুলো থাকে যে এখানে এখানে, বুঝতে পারছো? ছবির মতো দেওয়া আছে। তো উড়ে এসে ডিম্বাণুতে বসে, ডিম্বাণুর ছিদ্র আছে, এটাকে বলা হয় পোলেন টিউব। পোলেন টিউবের মাধ্যমে ভেতরে চলে যায়, ওখানে গিয়ে তারা হচ্ছে মানে যৌন জনন হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে। পড়ার দরকার নাই, এমনি পড়ে নিবা, মনে থাকলে থাকলো, না থাকলে কোনো সমস্যা নেই, এটা আসে না। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তোমাদেরকে আর কোনো প্রশ্ন আছে?
সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে। অবশ্যই কোভিড থেকে সাবধানে থাকবা। আল্লাহ হাফিজ।